নমস্কার, টেম থ্রিল চার্জারে আপনাদের জন্য আজকের নিবেদন গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের আরেকটি রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী, লেখক সুকান্ত দাসের কলমে দম্পতি হত্যা রহস্য। আপনি কোথা থেকে আজকের গল্পটি শুনছেন অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং গল্পটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখক সুকান্ত দাসের কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী দম্পতি হত্যা রহস্য। সেদিন সকাল সকাল থানা থেকে মানিকবাবু এসে উপস্থিত। আমি হাত মুখ ধুয়ে রুদ্রর ঘরের দিকে এগিয়েছি, দেখি তার ঘরে মানিকবাবু বসে রয়েছেন। তার পরনে পুলিশের পোশাক, নিশ্চয়ই ডিউটিতে বেরিয়ে কোনো একটা কাজে এখানে এসেছেন। আমায় দেখতে পেয়ে মানিকবাবু বলে উঠলেন, আরে বৃষ্টিবাবু যে, আসুন আসুন। ও, তুমি উঠে পড়েছো? এসো এসো। আর শুনে দেখো, মানিকবাবু একটা অদ্ভুত কেস নিয়ে এসেছেন। অদ্ভুত কেস? আর এই সাত সকালে আপনি এমন কেস পেলেন কোথায় মানিকবাবু? আরে কেস কি আর গাছের ফল যে হঠাৎ করে হাতে এসে পড়বে? সকালে সবে ডিউটিতে জয়েন করেছি, এমন সময় খবর এলো একটা খুন হয়েছে। তবে একটা নয়, দুটো খুন হয়েছে। এলাকারই একটি বাড়িতে আজ সকালে দুজনের মৃতদেহ পাওয়া গেছে। সম্প্রতি তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর তারা এখানে এই বাড়িতে থাকার জন্য সপ্তাহখানেক হলো এসেছিল। এর মধ্যে ব্যাপারটা ঘটে যাওয়ায় আশেপাশের লোকেরা বেশ চিন্তিত হয়ে পড়েছে। তাই পুলিশে খবরটা দেয়, আর তারপরে সমস্ত ব্যাপারটা জানতে পেরে আমি রুদ্রপ্রিয় বাবুকে নিতে চলে এসেছি। ওনাকে সবটা বলতেই উনি কেবলমাত্র আপনার জন্য অপেক্ষা করতে বললেন। এমন একটা খবর সকাল সকাল পেয়ে গেলে আর অপেক্ষা করা যায় না। তাড়াতাড়ি গিয়ে আমি পোশাক বদলে নিলাম। তারপর তিনজন মিলে বেরিয়ে পড়লাম ঘটনাস্থলের উদ্দেশ্যে। পথে কিন্তু খুব বেশি কথাবার্তা হলো না। মানিকবাবু কেসের ব্যাপারে কিছু বর্ণনা দিয়ে গেলেন, আর আমরা চুপ করে রইলাম। ঘটনাস্থলে পৌঁছে দেখি পুলিশি পাহারার ব্যবস্থা হয়েছে। পুলিশের গাড়ি দেখে আশেপাশের জমায়েত লোকেরাও সরে দাঁড়ালো। আমরা গাড়ি থেকে নেমে ভেতরের দিকে যেতেই একজন কনস্টেবল সামনে এসে বলল, কাজের লোকটাকে আটকে রেখেছি স্যার, কিন্তু সে কিছু বলতে পারছে না। সে তো বলছে সকালে এসে ব্যাপারটা দেখে পুলিশকে জানিয়েছে। ভীষণ ভয় পেয়েছে বলে মনে হচ্ছে স্যার। ওরকম সবাই প্রথম প্রথম একটু বলে, তাতে খুব বেশি ভাবলে চলবে না। তুমি আশপাশটা দেখো, আর এখন ভেতরে কাউকে ঢুকতে দেবে না, বুঝলে? মানিকবাবুর সঙ্গে আমরা দুজন ভেতরে গিয়ে ঢুকলাম। ভেতরেও পুলিশের পাহারা রয়েছে। নিচের দিকে বসার ঘরে একটা চেয়ারের উপর একজন বসে রয়েছে। তার বয়স আন্দাজ 25-এর ঘরে, কিংবা তার চেয়ে সামান্য বেশি হতে পারে। আলুথালু চেহারা, ভয় পাওয়া মুখ, চোখের পাশে জলের ছাপ স্পষ্ট। দেখে মনে হলো সে ভীষণ কান্নাকাটি করেছে। আমরা এগিয়ে যেতেই মহিলাটি উঠে বলল, বিশ্বাস করুন স্যার, আমি ওসব কিচ্ছু জানি না। আমি তো শুধুমাত্র এ বাড়িতে কাজ করার জন্যই সকালে এসেছিলাম। এই সপ্তাহখানেক ধরে আমি এখানেই কাজ করছিলাম। তোমার সঙ্গে আমাদের কথা আছে, কথা বলে তারপর তোমায় ছেড়ে দেওয়া হবে যদি সন্দেহ করার মতো তেমন কিছু না পাওয়া যায়। ততক্ষণে তুমি এখানে বসো। যদি তুমি কিছু করে না থাকো তাহলে তোমার ভয় পাওয়ার কিছু নাই, বুঝলে? আমি জানি স্যার, পুলিশেরা কিছু খুঁজে না পেলে তারপর আমাদের মতো কাজের লোকেদের ওপর সব দোষ চাপিয়ে দেয়। রুদ্র হেসে বলল, দেখছেন মানিকবাবু, পুলিশের সুনাম কিন্তু সব জায়গায় একই রকম। দু একটা জায়গা বাদ দেওয়া যেতেই পারে। মানিকবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে বললেন, কি আর করা যাবে বলুন তো? এমন সুনাম অর্জন করতেও কিন্তু অনেক কষ্ট করতে হয়, এমনি এমনি তো আসে না। চলুন আগে মৃতদেহটা দেখে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমরা দোতলায় উঠে গেলাম। দোতলায় পাশাপাশি 3টে ঘর। তারই মধ্যে একটা ঘরের দরজার সামনে একজন কনস্টেবল লাঠি হাতে দাঁড়িয়ে। মানিকবাবু প্রথমে এগিয়ে গেলেন। তারপর দরজা খুলে দিয়ে ভেতরে তাকাতেই দেখতে পেলাম সেই বিভৎস দৃশ্য।
বিছানার উপর শুয়ে রয়েছে একজন পুরুষ ও মহিলার মৃতদেহ। মনে হয় গলার নলি কেউ কেটে দিয়েছে। তাছাড়া শরীরের আর কোনো পরিবর্তন নেই। দুটো খোলা চোখ ওপরের দিকে তাকিয়ে যেন এখনো কিছু দেখছে। ঘরের মেঝে রক্তে ভিজে গেছে। ঘরের মধ্যে কিন্তু আর কোনো পরিবর্তন নেই। অতি সাধারণ একটা শোয়ার ঘর, একটা টেবিল চেয়ার, জলের বোতল, ফুলদানি, বন্ধ জানালা, এমনকি ঘরের মধ্যে একটা ছোট আলমারি পর্যন্ত রয়েছে। রুদ্র ভালো করে মৃতদেহ পরীক্ষা করল, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কিছু দেখতে পেল না। পরীক্ষা শেষ হলে বলল, কাল রাতে মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু বাইরে থেকে ঘরের দরজা কি খোলা ছিল? ওই যে কাজের মেয়েটি বাইরে বসে রয়েছে, তার নাম রুমা। সে সর্বপ্রথম সকাল সকাল বাড়িতে এসেছে। দরজা ধাক্কা দিতে গিয়ে দেখে দরজা খোলা। তারপরে সে ভেতরে ঢোকে। দোতলা পর্যন্ত উঠতেই তার কিছু একটা মনে হয়। এর আগে পর্যন্ত যে কদিন সে বাড়িতে সকালে এসেছে, দুজনে উঠে পড়েছিল। এই লোকটির নাম শশধর সেনগুপ্ত আর তার স্ত্রীর নাম কাবেরী সেনগুপ্ত। এরা দুজনেই সকাল সকাল উঠে পড়ত, আর শশধর বাবু ব্যবসার কাজে বেরিয়ে পড়তেন। তাই রুমার সন্দেহটা বেশি হয় তখন সে আর উপরে ওঠে না, কারণ এর আগে একবার একটা বাড়িতে কাজ করার সময় সে বাড়িতে চুরি হয়েছিল। সকালে উঠে যখন সে বাড়িতে কাজ করতে যায়, তখন পুলিশ নাকি তার উপরে জেরা করেছিল, আর তার যে অভিজ্ঞতাটা খুব একটা ভালো নয় সেটা তো বুঝতেই পারলেন। তারপর থেকে সেই সব ব্যাপারে ও সচেতন হয়েছে। এখন এমন ব্যাপার দেখে সে বেরিয়ে গিয়ে আশেপাশের লোকেদের ডেকে আনে। সবাই মিলে যখন এখানে আসে তখন দেখা যায় এই অবস্থা। অর্থাৎ খুনি বাইরে থেকে এসেছিল। ঘরের দরজা তো আর কেউ তালা দিয়ে ঘুমাবে না, নিশ্চয়ই দরকার হয় না। আর নিচের ঘরে তো তালা দেওয়া থাকবে, কিন্তু সেই ঘরের দরজার চাবি অপরাধী পেল কি করে? দরজাটা বাইরে থেকে মনে হয় খোলা হয়েছে। ওপরের দরজাটা ছিটকিনিটা ভাঙা নয়, কিন্তু বাইরে থেকে দরজা খুললে শব্দ হবে না? আর তাছাড়া তালা যদি না ভাঙা থাকে তাহলে দরজাটা খুললো কি করে? হ্যাঁ, আর নিশ্চয়ই দরজাটা খোলা রেখে ওরা ঘুমোতে চলে যায় না। রুদ্র ঘরের ভেতর ঘুরে বেড়ালো কিছুক্ষণ। জানালার কাছে গিয়ে জানালাটা ভালো করে দেখে তারপর বিছানার দিকে তাকালো। কি একটা যেন চোখে পড়ল। মেঝের দিকে এগিয়ে গেল। মানিকবাবু একটু সময়ের জন্য অন্যমনস্ক হয়েছিলেন, তাই উনি দেখতে না পেলেও আমি দেখতে পেয়েছিলাম সে এমনভাবে গোটা ব্যাপারটা এড়িয়ে গেল যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পরে সে নিজে এগিয়ে এসে বলল, মানিকবাবু, আমার দেখা শেষ হয়েছে। বডি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আর একবার নিচে চলুন। ওই কাজের মেয়েটিকে একবার জেরা করে দেখতে হবে। কিন্তু কাজের মেয়েটির ভীষণ ভয় পেয়ে রয়েছে। তার কাছ থেকে অন্য কিছু জানতে পারবে বলে তো মনে হয় না। আশেপাশের লোকেদের সঙ্গে একবার কথা বললে হতো না? আশেপাশের লোকেদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে ওই মেয়েটার সঙ্গে কথা বলা প্রয়োজন। আগে ভেতরের ব্যাপারগুলো জানা প্রয়োজন, তারপর বাইরের ব্যাপার। আমি মৃতদেহটা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিচ্ছি, কিন্তু গলার ক্ষতগুলো দেখে কি মনে হচ্ছে বলুন তো? খুনি খুবই ধারালো অস্ত্র ব্যবহার করেছে, কারণ গলার ক্ষতগুলো বেশ গভীর। তাছাড়া আরও একটা যে ব্যাপার মনে হয়েছে, মৃত ব্যক্তিরা ঘুমের মধ্যে মারা গিয়েছিল। তারা জেগে ওঠার সময় পায়নি। খুনি অনেকটা সময় নিয়ে তার কাজ সেরে ফেলেছে। আর একটা কথা আমার মনে হচ্ছে, তবে সেটা সঠিক নাও হতে পারে। কি? আমার কেন জানি না মনে হচ্ছে এই যে খুনি। কিছু একটা বলতে গিয়ে রুদ্র কথাটা ঘুরিয়ে নিয়ে বলল, আচ্ছা, শশধর সেনগুপ্ত আর তার স্ত্রী কাবেরী সেনগুপ্তর ব্যাপারে আপনি খোঁজ নিয়েছেন? এখনো সেভাবে খোঁজ নেওয়া শুরু করতে পারিনি, তবে তারা সম্প্রতি এখানে এসেছে, আর আশেপাশের লোকেদেরও জেরা করার সুযোগটা হয়ে ওঠেনি। এখানে আসার পরেই আমি আপনার কাছে চলে গিয়েছিলাম। ঠিক আছে, বাইরে গিয়ে না হয় কথা বলে নেওয়া যাবে। আমরা বাইরে বেরিয়ে গেলাম। মানিকবাবু মৃতদেহ পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করতে লাগলেন। আমরা নিচে নামছি এমন সময় সেই কাজের মেয়ে রুমা আবার বলে উঠল, স্যার, আমি সত্যি কিছু করিনি, বিশ্বাস করুন।
আমার বাড়িতে আমার ছেলে আছে স্যার, আমি ওর দিব্যি দিয়ে বলছি আমি এসব করিনি স্যার, আমি করিনি। দেখো রুমা, আগেই বলেছি, তুমি যদি কোনো দোষ না করে থাকো তাহলে তোমার এত ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা তোমায় শুধু কয়েকটা কথা জিজ্ঞাসা করব, তুমি আমায় ঠিক উত্তর দেবে, তাহলেই হবে। আমি জানতাম স্যার এমন কিছু একটা হবে। বৌদিমণি আমায় বলতো ও ও কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। রুমার মুখে এমন একটা কথা কিন্তু আমরা এই প্রথমবার শুনলাম। কথাটা শুনে রুদ্রর মুখে একটা অদ্ভুত চিন্তার উদয় হলো। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে রুমার সামনের চেয়ারটা টেনে নিয়ে রুদ্র বসে পড়ল, আর আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। ব্যাপারটা দেখে রুমা বোধহয় কিছুটা চমকে উঠেছিল, তবে তার চোখের কোণ থেকে নেমে আসে জল। সেটা মুছে নিয়ে বলল, বৌদিমণি আমায় বলেছিল। কি বলেছিল বৌদিমণি? আর বৌদিমণি বলতে মিসেস সেনগুপ্তর কথা বলছো, রাইট? বৌদিমণি আমায় বলেছিল বৌদিমণির ভয় ছিল, সে কাউকে ছাড়বে না, কিন্তু কিভাবে তা আমি ভাবতে পারিনি স্যার। আমি ভেবেছিলাম বৌদিমণি বোধহয় ও কথা এমনি এমনি বলছে। আচ্ছা, মিসেস সেনগুপ্ত কার কথা বলতো? মানে কে তাদের ছাড়বে না, সে কথা তুমি কখনো শুনেছো তার কাছ থেকে? বৌদিমণি সারাদিন আমার সঙ্গে কথা বলতো, অনেক কথা বলতো বৌদিমণি, তার বাড়ির কথা, তার আগের জীবনের কথা। কিন্তু এত সব কিছু বললেও বৌদিমণি কিন্তু কখনোই বলতো না যে কার জন্য সে ভয় পায়। কিন্তু সে ভীষণ ভয় পেত। দরজায় কোনো সময় শব্দ হলেই ভয়ে আমায় তাড়াতাড়ি দরজাটা গিয়ে দেখতে বলতো, আর বলতো অচেনা কেউ হলে যেন আমি তাকে ঘরের ভেতরে ঢুকতে না দিই। মানিকবাবু মৃতদেহ পাঠাবার ব্যবস্থা করে দিয়েছিলেন। এর মধ্যে সে আমাদের কথা শুনে পাশে এসে দাঁড়ালেন। এবার বললেন, অদ্ভুত, তার মানে মিসেস সেনগুপ্ত খুন হওয়ার জন্য ভয় পেতেন? কিন্তু কার জন্য ভয় পেতেন? তাহলে কি ফ্রেন্ড গ্রুপের কোনো শত্রু ছিল? আমি সে কথা বলতে পারবো না স্যার, তবে আমি এটা জানতাম বৌদিমণি ভয় পেত। বৌদিমণি জানতো কেউ একটা তার ক্ষতি করতে আসবে, কিন্তু বৌদিমণি বোধহয় জানতো না যে সে রাতের অন্ধকারে আসবে। আচ্ছা রুমা, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকলে এই বাড়িতে ঢোকার কি আর অন্য কোনো রাস্তা আছে? বাড়ির পিছনের দিকে একটা ছোট্ট রাস্তা আছে পেছনের দিকের বাগানে যাওয়ার জন্য, তবে সেই ঘরের দরজাটা বেশিরভাগ সময় বন্ধই থাকতো। সত্যি বলতে আমি বা বৌদিমণি কেউই যেত না। কিন্তু কেন স্যার এই কথা জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা, আমার একটা কথা বলো রুমা, তুমি এই বাড়িতে ঠিক কটা থেকে কটা পর্যন্ত থাকো? আমার বাড়ি কাছেই, এখান থেকে হেঁটে গেলে ওই 10-15 মিনিট। আমি সকাল সকালই আসতাম, তারপর সকালের সব কাজকর্ম সেরে রান্নাবান্না করে ওই দুপুরবেলায় চলে যেতাম। আবার বিকেলের দিকে আসতাম, এসে বিকেলবেলার সব কাজকর্ম করে আবার ওই সন্ধ্যের মধ্যে রান্নাবান্না শেষ করেই চলে যেতাম। বৌদিমণি যদিও রান্নাবান্না নিজের হাতেই করতো, আসলে আমি ওনাকে একটু সাহায্য করতাম। বৌদিমণি বড় ভালো মেয়ে ছিল স্যার, কে যে তার এমন ক্ষতি করলো। রুদ্র চুপ করে বসে রইল বেশ কিছুক্ষণ, তারপরে বলল, দেখো রুমা, কেউ তো এসেছে বাইরে থেকে আর সে ঘরের ভেতর ঢুকেছে। যদি ভেতরের দরজা খোলা থাকে তাহলেই সে ভেতরে ঢুকতে পারবে, আর না হলে ওই পেছনের দরজাটা তো আছে। মানিকবাবু, একবার পিছনের দরজাটা দেখে আসলে ভালো হতো। ওটা আগেই দেখে নিয়েছি, তবে পেছনের দরজাটা কিন্তু ভেতর থেকে বন্ধ ছিল। অন্তত আমরা এসে তো সেটাই দেখেছি। এখন যদি কেউ বন্ধ না করে দেয় তাহলে ওটা আগে থেকেই বন্ধই ছিল। কেস ক্রমশ জটিল হয়ে পড়ছে। মিসেস সেনগুপ্ত কারোর একটা ভয় পাচ্ছিলেন যে তাদের ক্ষতি করবে, আবার খুনি ঘরের ভেতর যে কোন পথে ঢুকেছিল তা বোঝা যাচ্ছে না। আর একটা কথা বলো, আমি শুনেছি মিস্টার সেনগুপ্ত আর মিসেস সেনগুপ্ত সপ্তাহ 2 হলো এখানে এসেছেন, আর এর মধ্যে তাদের সঙ্গে বাইরের কেউ দেখা করতে এসেছেন?
না স্যার, আমি বাড়িতে থাকতে কেউ তো আসেনি। তবে হ্যাঁ, একদিন একটা লোক এসেছিল, তবে সে বাড়ির ভেতর ঢোকেনি। বাইরে থেকে দরজা ধাক্কা দিতেই আমি গিয়ে বলি যে দাদাবাবু বাড়িতে নেই, তারপর সে চলে যায়। আচ্ছা, যখন তুমি ওই লোকটির সঙ্গে কথা বলছিলে তখন মিসেস সেনগুপ্ত কোথায় ছিল? ছাদে ছিল। তখন ওই দুপুরের সময় রান্না বান্নাও হয়ে গেছে। ওই সময় বৌদিমণি ছাদে কাপড় শুকোতে যেত। আমি তখন নিচের ঘরে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এমন সময় দেখলাম ওই লোকটা এলো। আমি তাকে বললাম যে দাদাবাবু বাড়িতে নেই। লোকটা তারপরেই চলে গেল। কিন্তু লোকটা মনে হয় ওই পাঁচিলের কাছে বা রাস্তায় গিয়ে কোথাও দাঁড়িয়েছিল। আমার তো তাকে দেখার কথা নয়, কিন্তু আমি তখনই ঘরে এসে আমার ব্যাগটা নিয়ে বাড়ি যাওয়ার জন্য বাইরে বেরিয়েছি। তখন দেখি লোকটা হাঁটতে হাঁটতে যাচ্ছে। তার মানে লোকটা ওই পাঁচিলের কাছে দাঁড়িয়েছিল। রুদ্রর মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। সে বলল, অর্থাৎ পাঁচিলের কাছে দাঁড়িয়ে ছাদের উপরে মিসেস সেনগুপ্তকে দেখছিল। এমনটা হতে পারে মিসেস সেনগুপ্ত তাকে দেখেছিল। একবার ভালো করে ভেবে বলো তো রুমা, সেদিনের পরে মানে সেদিন বিকেলে যখন তুমি এসেছিলে তখন মিসেস সেনগুপ্ত লোকটার ব্যাপারে তোমায় কিছু জিজ্ঞাসা করেছিল? রুমার মুখে সেই আগের মতো অসহায় ভাবটা পুনরায় আসছিল। সে যেন আস্তে আস্তে রুদ্রর কথায় স্বাভাবিক হয়ে আসছিল। এবার চমকে উঠে বলল, হ্যাঁ স্যার, ওই বিকেলে আমি যখন এসেছিলাম তখন বৌদিমণি আমায় জিজ্ঞাসা করলো যে লোকটা কি জিজ্ঞেস করেছিল। আমি সে কথা বলতেই বৌদিমণি কি যেন একটা ভাবলো। তারপর আমি যেই বললাম যে তুমি কি লোকটাকে চেনো, উনি তাড়াতাড়ি বলল আমি ওসব লোককে চিনতে যাব কি করে, বলে সেখান থেকে চলে গেল। কিন্তু আপনি সেটা কি করে জানলেন স্যার? রুদ্র আর কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর মানিকবাবুকে উদ্দেশ্য করে বলল, মানিকবাবু, আপনি মৃতদেহ পোস্টমর্টমে পাঠান, তবে তাতে নতুন কিছু জানা যাবে বলে মনে হচ্ছে না। মৃত্যু হয়েছে গলার আঘাতেই, তবে তার আগে পরে কোনো কিছু পরিবর্তন হয়েছে নাকি সেটা জানা প্রয়োজন। আর একটা ব্যাপার, আপনাকে আরও একটা ব্যাপারে খোঁজ নিতে হবে। সেটা হলো মিসেস সেনগুপ্ত আর মিস্টার সেনগুপ্তর অতীতের ব্যাপারে আপনাকে খোঁজ নিতে হবে। তারা এখানে নতুন এসেছিল, এই বাড়িটাও নতুন কিনেছিল, অর্থাৎ এদের আগের জায়গায়। ওটা নিয়ে আপনি ভাববেন না, ও ব্যবস্থা আমি ঠিক করে নেব। আমি যত তাড়াতাড়ি সম্ভব তাদের ব্যাপারে খোঁজ নিয়ে জানাচ্ছি। আমি কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারলাম না। যদি মিসেস সেনগুপ্ত অপরাধীকে চিনে থাকে যে কে তার উপর আক্রমণ করতে পারে, তাহলে মিস্টার সেনগুপ্ত কি সেই কথা জানতো, নাকি তিনিও জানতেন না? আমার মনে হয় জানতেন না। মেয়ে মানুষ না, কিছু কিছু জায়গায় বিশেষ কোনো কারণে এমন কাজ করে ফেলে যেটা আদৌ স্বাভাবিক নয়। নিজের ওপর যদি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে মিস্টার সেনগুপ্ত নিশ্চয়ই তার জন্য একটা ব্যবহার করতেন। স্যার, আমি তাহলে এখন বাড়ি যেতে পারি? যেতে পারো, তবে তোমার ঠিকানা এবং বাকি সমস্ত তথ্যই পুলিশের কাছে লিখে দিয়ে যাও। প্রয়োজন হলে তোমায় আবার ডাকা হবে। পুলিশকে না জেনে এখান থেকে কোথাও যাবে না, বুঝলে? যে কোনো সময় তোমার প্রয়োজন হতে পারে। রুমা বোধ হয় রুদ্রর কথায় ভরসা করে বেশ খানিকটা স্বস্তি পেয়েছিল। মানিকবাবু মৃতদেহ পোস্টমর্টেমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছিলেন। আমাদের আর কোনো কাজ ছিল না। বাইরে বেরিয়ে আসতেই দেখা গেল দরজার সামনে বাইরের দিকে তখনও জটলা রয়েছে। রুদ্র বেরিয়ে আসতে একজন অতি উৎসাহী ভদ্রলোক প্রশ্ন করলেন, কিছু বুঝতে পারলেন রুদ্রপ্রিয় বাবু? এমন একটা ব্যাপার ঘটে গেল পাড়ায়। আমাদের কোনো ভয় নেই তো? মানে বাড়িতে ছেলে পেলে নিয়ে বাস করি, বুঝতেই তো পারছেন। যতদূর যা বুঝলাম মনে হচ্ছে আপনাদের কোনো চিন্তা নেই, তবে তাও একটু সাবধানে থাকবেন। বলা যায় না কখন কি হয়ে যায়। রুদ্র কথাটা এমনভাবে বলল যে লোকটা একটু ভয় পেয়ে বলল, রুদ্রপ্রিয় বাবু, এভাবে বলবেন না। আসলে এমন একটা ব্যাপার ঘটে গেছে, তাতে তো আমাদের ভয় করছে। রাতের বেলা বাড়িতে ঢুকে ঘুমন্ত মানুষের গলা কাটতে পারে এমন সাহস তো আর সাধারণ মানুষের হতে পারে না।
বড় কোনো খুনি ছাড়া এই কাজ কেউ করতেই পারে না। রুদ্র লোকটার কথায় কি যেন একটা ভাবল। হঠাৎ করেই তার কিছু যেন মনে পড়েছে, এমনভাবে অন্যমনস্কভাবে আমায় উদ্দেশ্য করে বলল, এমনভাবে গলার নলি কাটা হয়েছে যে একবারের আঘাতেই কাজটা হয়ে গেছে। যে কাজ করেছে সে বেশ পটু, আর তার শরীরের জোর অনেক না হলে বাঁ হাতে এমনভাবে গলার নলি কাটা সহজ ব্যাপার নয়। কিছু বললেন রুদ্রপ্রিয় বাবু? না, কিছু বলিনি। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এ মনে হয় কোনো ব্যক্তিগত শত্রুতার জন্যই হয়েছে। আসলে মিস্টার সেনগুপ্ত ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী মানুষদের একটু শত্রু থাকে। রুদ্র আর মানিকবাবু মিলে আশেপাশের লোকেদের ভয় পেতে বারণ করল। একসময় সকলেই আস্তে আস্তে চলে গেল। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথে নেমে রুদ্রকে বললাম, কিছু বুঝতে পারলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কে এমন কাজ করতে পারে বলো তো? আর যে লোকটাকে রুমা দেখেছিল সেই লোকটাই বা কে? এখানে একটা কথা বলে রাখা দরকার। বেরিয়ে আসার আগে রুদ্র আরো একবার রুমার কাছে গিয়ে তার সঙ্গে বেশ কিছুক্ষণ কি যেন কথা বলল। তখন সেখানে মানিকবাবু ছিলেন না। রুমার সঙ্গে রুদ্র আলাদাভাবেই কথা বলেছিল, তাই সে সময় তাদের মধ্যে কি কথা হয়েছে তা আমার জানা নেই। রুদ্র বলল, আর কিছু না হোক, যে লোকটি সেদিন বাড়িতে এসেছিল সেই লোকটিকে মিসেস সেনগুপ্ত চিনতেন। আমার মনে হয় খুব ভালোভাবেই চিনতেন। তাহলে কি তুমি বলতে চাইছো যে লোকটির কাছ থেকে মিসেস সেনগুপ্ত কোনো বিপদ আছে বলেছিল সেটা এই লোকটি? সে কথা বলা যায় না। এমনও হতে পারে যে সত্যি বলতে ওই লোকটির কথা জিজ্ঞেস করার কোনো কারণ নেই। অকারণেই মিসেস সেনগুপ্ত সেই কথা জানতে চেয়েছেন। এদের ব্যাপারে খোঁজ না নিয়ে কিছুই বলা যাবে না এখন। রুদ্র বাকি পথে আর কোনো কথা বলল না। যখন কোনো কেসে রুদ্র বেশ গভীরভাবে ভাবতে শুরু করে তখন ওকে এমন চুপ করে থাকতে আমি এর আগেও দেখেছি। এখন তাকে জিজ্ঞাসা করেও কিছু জানা যাবে না, তাই সে চেষ্টাও করলাম না। দুটো পথ আছে বাড়িতে ঢোকার জন্য, একটা পেছনের পথ আর একটা সামনের পথ। কিন্তু যেই পথে অপরাধী ঢুকুক না কেন, দরজাটা তো খোলা থাকতে হবে। দরজাটা খুলল কে? কথা বলতে বলতে সে শোবার ঘরে গিয়ে ঢুকলো। আমিও বাথরুমের দিকে চলে গেলাম। দুপুরের খাওয়া দাওয়া আজ একটু দেরি হয়ে গিয়েছিল। সেই খাওয়া দাওয়া সেরে যে যার নিজের ঘরে চলে গেলাম। এই সময়টা একটু ভাত ঘুম প্রয়োজন। বাঙালি দুপুরের খাওয়া দাওয়ার পর ঘুম হোক আর না হোক অন্তত কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকাটা পছন্দ করে। আমিও সেটাই করি, আর সেই সময় বইপত্র পড়ি। আজও একটা বই হাতে নিয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লাম। তবে বইয়ের পাতা সামনে খোলা থাকলেও বারবার কিন্তু খুনের ব্যাপারটাই মনে আসছিল। দুটো মৃতদেহ চোখের সামনে দেখেছি। এসব ভাবতে ভাবতেই কখন যেন চোখটা বুজে আসছিল। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। আরে তাই তো, এই ব্যাপারটা তো আমি ভুলেই গিয়েছিলাম। যে ঘরে দুটো মৃতদেহ ছিল সেই ঘরের মেঝে থেকে রুদ্র কিছু একটা কুড়িয়ে নিয়েছিল। সে ব্যাপারে সে একটা কথাও বলেনি। তাহলে সেটা কি? মানিকবাবুকেও সে কথা সে বলেনি। সে ব্যাপারটা সবার কাছ থেকে আড়াল করে রাখতে চাইছে। এমন কিছু যেটা এই কেসে বড় একটা ক্লু হতে পারে। কথাটা মনে হতেই ঘুম কেমন যেন কমে এলো। তারপরেও অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু আর কিছুতে ঘুম এলো না। সন্ধ্যের দিকে রুদ্রর ঘরে এসে বসলাম। দেখলাম সে খাতায় যেন কি সমস্ত লিখে চলেছে একটানা। বেশ কিছুক্ষণ লেখালেখি শেষ করে তারপর আমার দিকে তাকিয়ে বলল, মেঝে থেকে যেটা কুড়িয়ে নিয়েছিলাম সেটা একটা লকেট। আমি অবাক হয়ে গেলাম তার কথায়। বললাম, লকেট? কিন্তু কিসের লকেট? লকেটটা কোথায় যে রাখলাম খুঁজে পাচ্ছি না, বুঝলে বৃশ্চিক। খুঁজে পেলে তোমায় ঠিক দেখাবো। তবে লকেটটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। বোঝাই যাচ্ছে লকেটটা আসলে অপরাধীর।
কিন্তু আমাদের কাছে দুটো জিনিস জানা প্রয়োজন। অপরাধীকে মিসেস সেনগুপ্ত চিনতেন কিভাবে, আর দ্বিতীয় প্রশ্ন, অপরাধী ওই বাড়িতে ঢুকলো কি করে। আমার মনে হয় এটার জন্য মিসেস সেনগুপ্তর বাড়িতে খোঁজ খবর নিলেই ভালো হয়। মিসেস সেনগুপ্তর বিয়ের আগের জীবনের ব্যাপারে খোঁজ খবর করতে গেলেই আশা করি তার বন্ধুদের এবং তার সঙ্গে পরিচিত মানুষদের কথা জানা যাবে, আর সেখান থেকেই আসল কথা ঠিক বেরিয়ে আসবে যে কে মিসেস সেনগুপ্তর শত্রু। প্রথম থেকে কিন্তু আমরা মিসেস সেনগুপ্তর ব্যাপারেই কথা বলে যাচ্ছি। তিনি রুমাকে ওই কথাটা তো এমনিও বলে থাকতে পারেন, আর কেবলমাত্র সেই জন্য তাকে সন্দেহ করাটা কি ঠিক হবে? মিস্টার সেনগুপ্ত ব্যবসায়ী মানুষ, তার ব্যবসা কিন্তু এই অঞ্চলে বেশ ভালো, তার শত্রু থাকতে পারে না। পারে, কিন্তু সেই লোকটার ক্ষেত্রে অনেক কিছু হতে পারে। মিসেস সেনগুপ্তর সঙ্গে হয়তো লোকটার ছাদ থেকেই দেখা হয়েছিল, আর সেই কারণেই তিনি রুমাকে সে কথা জিজ্ঞেস করেছিলেন। রুমা হয়তো ভয় পেয়ে সমস্ত কিছু এভাবে গুলিয়ে ফেলেছে। রুদ্রর কথায় মনে হলো সত্যিই তো, ব্যাপারটা এমন ভাবে ভেবে দেখিনি। রুমা তো প্রথম থেকেই ভয় পেয়েছিল। তাই বললাম, তাহলে কোন পথে এগোই? দেখো, পোস্টমর্টম রিপোর্টটা আসতে দিন 2 লাগবে, তারপর খোঁজ খবর নিতেও বেশ খানিকটা সময় লাগবে। তার আগেই মিস্টার সেনগুপ্তের বাড়ির লোকের ব্যাপারে খোঁজ নিতে হবে। নিশ্চয়ই মিস্টার সেনগুপ্তর ব্যবসার জায়গা থেকে কিংবা পুলিশ কাছে গেলেই তো। দাঁড়াও 1 মিনিট। কি যেন রুদ্র গলিয়ে ফেলছিল। উঠে গিয়ে টেলিফোনে মানিকবাবুকে ধরল। কথাবার্তা বলে একটা ঠিকানা কাগজে লিখে রাখল খচখচ করে। তারপর ফোনটা রেখে এসে বলল, আমার এটা আগেই ভাবা উচিত ছিল। আশেপাশের লোকেদের কাছ থেকে মিস্টার সেনগুপ্তর বাড়ির লোকের ব্যাপারে জানা গেছে এই শহরেই তাদের বাড়ি রয়েছে। মিস্টার সেনগুপ্ত ব্যবসার কারণে এই বাড়িটা কিনেছিল এবং সম্প্রতি বিয়ে করে তিনি এখানেই চলে এসেছেন। তাহলে তো আমাদের মিস্টার সেনগুপ্তর বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে দেখতে হয়। নিশ্চয়ই, তবে আজ আর কিছু নয়। টেলিফোন নাম্বার রয়েছে, একবার কথা বলে নি, তারপর কাল সকালের দিকে না হয় যাব। রুদ্রপ্রিয় উঠে বাইরের ঘরে চলে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম। তারপর নিজের ঘরে গিয়ে আগের উপন্যাসটা পড়তে লাগলাম। এখন করার মতো তেমন কিছুই নেই। রাতের দিকে রুদ্রর সঙ্গে যে মিস্টার সেনগুপ্তর বাড়ির লোকের কথা হয়েছিল সে ব্যাপারে রুদ্র কিন্তু আমায় আগে কিছু বলেনি। পরদিন সকালে চা খাওয়া হতেই বলল, আমাদের বেরোতে হবে। আরে এখন কোথায় যাব? পোস্টমর্টেম রিপোর্ট তো এখনো আসেনি। আমি জানতাম তুমি ভুলে যাবে। আরে মিস্টার সেনগুপ্তর বাড়ির লোকের সঙ্গে আজ কথা বলতে যেতে হবে তো। কাল ফোনে কথাবার্তা বলে সমস্তটা ঠিক করে রেখেছি। যদিও ওদের মানসিক অবস্থা ভালো নয়, তবুও লোহা গরম থাকতে থাকতে তাতে হাতুড়ি মারা প্রয়োজন। আমরা বেরিয়ে পড়লাম মিস্টার সেনগুপ্তর বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে গেলেও বেশ খানিকটা সময় লাগলো। মিস্টার সেনগুপ্তর বাড়িতে তার বাবা, মা, দাদা, বৌদি এবং তার দাদার একটি ছোট মেয়েও আছে। আমাদের বসার ঘরে বসতে দিয়ে মিস্টার সেনগুপ্তর বাবা অতুল সেনগুপ্ত বেশ কিছুক্ষণ চুপ করে গম্ভীর গলায় বললেন, রুদ্রপ্রিয়বাবু, ব্যাপারটা যে এমন কিছু হবে তা আমি ভাবতে পারিনি। ছেলেটাকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত সবকিছু ভালোই ছিল, এখন যে কি হলো। আচ্ছা, কে করলো বলুন তো এসব? দেখুন, কে করলো সেটা জানার জন্যই আমি আপনার কাছে এসেছি। আশা করি মানিকবাবু আপনার সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন। আমি এইসব ব্যাপারে কিছু জানি না রুদ্রপ্রিয়বাবু। ছেলেটার খবর পেয়ে কাল থানায় গিয়েছিলাম। থানা থেকে মৃতদেহ পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে। ছেলেটার মুখ এখনো দেখতে পায়নি, তবে ওরা বলেছে পোস্টমর্টমের কাজ হয়ে গেলে দুজনেরই মৃতদেহ পাঠিয়ে দেবে এখানে। তখনই ছেলেটার মুখ দেখব। আমাদের পাশে বসে থাকা মিস্টার সেনগুপ্তর মা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছিল। এবার বলল, রুদ্রপ্রিয় বাবু, যেই কাজ করেছে তাকে আপনি কিছুতেই ছাড়বেন না, ওকে কঠোর শাস্তি দেবেন।
আমার ছেলেটাকে আর বৌমাকে। সেনগুপ্তের দাদা একপাশে বসেছিলেন। তিনি এবার বললেন, আহ মা, কি হচ্ছে? ওনাদের কাজটা করতে দাও না, তারপর সবকিছু দেখা যাবে। পুলিশরা ব্যাপারটা দেখছে তো নাকি? সজল সেনগুপ্তের স্ত্রী এবং তার মেয়েও সিঁড়ির কাছেই ছিলেন। তারা কোনো কথা বলেননি। মেয়েটা আমাদের অচেনা দেখে বোধহয় ভয় পাচ্ছিল, তাই তিনি বাচ্চাটাকে সামলাচ্ছেন। আচ্ছা, আপনাদের কাউকে সন্দেহ, মানে মিস্টার সেনগুপ্ত তো ব্যবসায়ী মানুষ ছিলেন, তার কোনো শত্রু থাকতেই পারে। তাদের মধ্যে এই কাজ কেউ করতে পারে বলে মনে হয়? আমার তো কারোর কথা মনে হয় না, তবে ব্যবসার দিকটা আমার ছেলে শশধর নিজেই দেখত, তাই সে ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। বাবু, তুই কিছু জানিস? ভাই আমায় কখনোই নিজের ব্যবসার ব্যাপারে কোনো কিছু বলতো না। তাছাড়া তোমরা তো জানো সে ব্যবসার জন্য বাড়ি থেকে বাইরেই থাকতো। তাহলে আমি কি করে জানবো? বিয়ের সময় আমি বলেছিলাম ওই মেয়েটা ঠিক নয়, ওর অনেক কথা, মানে। এখন এসব থাকুক না, শুধু শুধু বাইরের লোকের সামনে। বাইরের লোকের সামনে নয় মা, রুদ্রপ্রিয়বাবুর সবকিছু জানা প্রয়োজন। উনি না জানলে তদন্ত করবেন কি করে? আপনি ঠিকই বলেছেন সজলবাবু, আমার এই সমস্ত ব্যাপার জানা প্রয়োজন। আপনি মিসেস সেনগুপ্তর ব্যাপারে কি কথা বলতে বলতে থেমে গেলেন। এবার সজলবাবুকে দেখলাম একটু ইতস্তত করতে। একবার তিনি তার স্ত্রীর দিকে তাকালেন। স্ত্রী মাথা নাড়িয়ে সম্মতি জানাতে তিনি বললেন, আসলে বিয়ের আগে কাবেরীর ব্যাপারে অনেক কিছু শুনেছিলাম, তবে বিয়েতে বাবার ইচ্ছে ছিল। তাছাড়া ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামাইনি, তাই আমরা কিছু বলিনি। তবে এমন কিছু একটা যে পরে হতে পারে সেটা কিন্তু আমরা সত্যি আন্দাজ করেছিলাম। অন্তত আমি আর মা তো বারবার ভাইকে বারণ করেছিলাম। আসলে ওই মেয়েটি তার এলাকাতেই কোনো একটা ছেলের সাথে কিছু একটা ঘটিয়েছিল। আমরা গোটা ব্যাপারটা ভালো মতো খোঁজ খবর নিতে পারিনি, কারণ ওর বাবাই কাবেরীর সঙ্গে বিয়ের সম্বন্ধটা করেছিল। ওর এলাকারই একজন সম্বন্ধটা নিয়ে এসেছিল। তবে গোটা ব্যাপারটা আমরা অনেক অনেক পরে জানতে পেরেছি। আচ্ছা, আর সেই ব্যাপারটা কেমন যদি আমায় একটু খুলে বলেন? যদিও বুঝতে পারছি আপনাদের পরিবারের এমন একটা সময়, আর তাতে এমন ব্যাপারগুলো বলাটা খুবই অসুবিধাকর, কিন্তু এই মুহূর্তে আমার জানলে খুব সুবিধা হবে, কারণ আমরাও সন্দেহ করছি এমন কেউ আছে যে মিসেস সেনগুপ্তকে চিনত আর সম্ভবত সেই কাজটা করেছে। রুদ্রর কথা শুনে সজলবাবু কেমন যেন উত্তেজিত হয়ে বললেন, আমিও তো সেটাই বলছি। ওই মেয়েটার জন্য আমার ভাইয়ের এই অবস্থা হলো। ওই মেয়েটার সঙ্গে যদি ভাইয়ের বিয়ে না হতো তাহলে এসব কিছু হতো না। ওর ব্যাপারে আরো ভালোভাবে খোঁজ না নিয়ে তাড়াহুড়ো করে বাবা বিয়ের জন্য যদি তারা না দিতেন। আমার কিছু করার ছিল না রে, ছেলেটা ব্যবসা পত্রে মন দিয়েছে। এই সময় বিয়ে না দিলে বকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোকে সঠিক সময় বিয়ে দিয়েছিলাম বলেই তো তোর সব দিকটা ঠিক আছে। বুঝতেও তো পারছিস, ব্যবসা করতে গেলে অনেক লোকজনের সাথে মিশতে হয়, কখন কি মতিভ্রম হয়। মেয়ে তো পছন্দ করেছিল তোর মা। দেখুন, এ সময় এভাবে একে অপরের দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। আমায় ওই লোকের ব্যাপারে সমস্ত কথা বলুন, সমস্ত, যে আপনাদের জন্য সম্বন্ধটা এনেছিল এবং মেয়েটির ব্যাপারে আপনারা ঠিক কি কি জানতে পেরেছিলেন সে কথা আমাদেরকে বলুন। যার সঙ্গে সে মেয়েটির সম্পর্ক ছিল তার কথা জানেন? জেল খাটা একজন আসামির কথা এত সহজে ভুলে যাওয়া যায় না রুদ্রপ্রিয় বাবু। আমাদের সমস্ত কিছু থেকে দূরে রেখেই আমাদের। সজলবাবু রাগে আর উত্তেজনায় কিছুই বলতে পারলেন না। রুদ্রপ্রিয় শান্ত গলাতেই বলে উঠল, যে আপনার ভাইয়ের সঙ্গে মেয়েটার সম্বন্ধ করেছিল তার ঠিকানা এবং নাম্বার নিশ্চয়ই আপনার কাছে আছে। সেটা আমাদের দিলে ভালো হতো, তার সঙ্গে একটু কথা বলে দেখতাম। শশধর সেনগুপ্তর বাড়ি থেকে বেরোনোর সময় আমরা একটা ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেলাম।
মিসেস সেনগুপ্তের ব্যাপারে আমরা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই কিছু এখানে রয়েছে। আর এমন কেউ এসব কিছুর পেছনে রয়েছে যে একজন জেল খাটা আসামি। কেসটা যেন একটু সহজ হয়ে এসেছিল, কিন্তু তবুও একটা ব্যাপার আগের মতো থেকেই গিয়েছিল। বাড়িতে ফিরে টেলিফোনে মানিকবাবুকে এবং আরো কয়েকজনকে ফোন করল রুদ্র। তারপর যেন খানিকটা নিশ্চিন্ত হয়েছে এমনভাবে মাথার দুপাশে হাত রেখে চেয়ারে হেলান দিয়ে বলল, একটা ব্যাপারে মোটামুটি নিশ্চিন্ত হওয়া গেল। অপরাধী মিস্টার সেনগুপ্তর দিক থেকে নয়, মিসেস সেনগুপ্তর দিক থেকে। আর মিসেস সেনগুপ্তের দিক থেকে যে লোকের কথা মিস্টার সেনগুপ্তর দাদা বললেন? মিস্টার সেনগুপ্তের দাদা মেয়েটির অতীতের ব্যাপারেই কথা বললেন এবং সেই ব্যাপারেও খোঁজ নেওয়ার জন্য আমি কাজ শুরু করেছি। তবে বৃশ্চিক, এ সমস্ত ব্যাপারে একটু সময় লাগে, বিশেষ করে এমন একটা ব্যাপারে তো একটু সময় লাগবেই। রুদ্র, আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো? মিসেস সেনগুপ্তর আগে কারোর সঙ্গে একটা সম্পর্ক ছিল, যার সঙ্গে সম্পর্ক ছিল সে একজন জেল খাটা আসামি। আর সেই কারণেই কি সেই সেনগুপ্ত ভয় পেয়েছেন যে ওই লোকটা কাউকে ছাড়বে না? রুদ্র মুখে কিছু বলল না, চোখ বুজে মাথা নাড়াতে লাগলো। আমি বুঝতে পারলাম সে এখন মুখ খুলে কিছুই বলতে চাইছে না। আমার বেশ অধৈর্য লাগলো কেসের এমন একটা পর্যায়ে এসে সবকিছুই আমার থেকে লুকিয়ে রাখছে। আমি আর কিছু বললাম না, উঠে দরজার কাছে গিয়ে বললাম, যখন আমায় কিছু বলবেই না তাহলে তদন্তের সময় আমায় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝলে? তুমি একাই না সব করে নিও। সে মুচকি হাসল, তারপর বলল, বেসিক কেসের অনেকটাই গুটিয়ে ফেলেছি। পুরোটা গুটিয়ে না ফেলে কিছু বলতে চাই না, তুমি অধৈর্য হও না, আর একটু অপেক্ষা করো। আশা করছি দিন কয়েকের মধ্যেই সমস্ত ব্যাপার জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পরদিন সকালে রুদ্র কোথায় যেন বেরিয়েছিল, আমায় বলে গেল মানিকবাবুর সঙ্গে কোথাও একটা যেতে হবে। ফিরল সেই সন্ধ্যের দিকে। একটা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভেবেছিলাম মানিকবাবু হয়তো আমায় যেভাবে ঘোরাচ্ছে তাতে আজ আর বাড়িতে ফিরতে পারবো না, কিন্তু দেখা গেল ঠিক সময় মতোই ফিরে এলাম। কাল আবার আমার সকালে একবার। বুঝলাম, আগে বলো কাজ হলো কিছু? মানিকবাবুর সঙ্গে প্রথমে গিয়ে পৌঁছলাম মিসেস সেনগুপ্তের বাড়িতে। উনি আগে থেকে সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন। বুঝতেই পারছো, পুলিশের কাছে এই সমস্ত খবর, বিশেষ করে ঠিকানা জোগাড় করাটা খুব একটা কঠিন কাজ নয়। মিস্টার সেনগুপ্তর বাড়িতে গিয়ে যেমন সবার কাছ থেকে সাহায্য পেয়েছিলাম, মিসেস সেনগুপ্তর বাড়িতে গিয়ে কিন্তু তেমনটা হলো না। সবাই যেন ভীষণ বিরক্ত, তবুও পুলিশ যেহেতু তাই কথা বলতে বাধ্য হলো। কথাবার্তায় জানা গেল মিসেস সেনগুপ্তর বিয়ের আগে তার একজনের সঙ্গে সম্পর্ক ছিল। শুধু সম্পর্ক না, বেশ ভালোই সম্পর্ক তৈরি হয়েছিল, এমনকি আশেপাশে সকলেই ব্যাপারটা জানতো। তার সঙ্গে মিসেস সেনগুপ্তর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ছেলেটি ভালো ছিল না। বিশেষ কিছু কারণে অপরাধীদের দলের সঙ্গে মিশে গিয়েছিল এবং সেই কারণেই তাকে জেল খাটতে হয়। এরপরেই বোধহয় মিসেস সেনগুপ্তর মন আস্তে আস্তে ঘুরতে শুরু করে। তবে বিশেষ কারণে তার জেল হয়েছিল মাস 6 জন্য। তার বিরুদ্ধে সঠিক কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও ঘটনাস্থল থেকে তাকে পাওয়া গিয়েছিল, তাই 6 মাসের জন্য তার জেল হয়। এর মধ্যে মিসেস সেনগুপ্তর মন বদলে বিয়ে করার জন্য রাজি হন, কিন্তু আশেপাশে সকলেই তার সঙ্গে ছেলেটির সম্পর্কের কথা জানে, তাই সহজেই মিসেস সেনগুপ্তর বাড়ির লোকেরা বিয়ের ব্যবস্থা করতে পারছিলেন না। আর সেই সময় ওই লোকটি, অর্থাৎ যে মিস্টার সেনগুপ্তর সঙ্গে মিসেস সেনগুপ্তর বিয়ের ঘটকগিরি করেছিল, তার সাথে মিসেস সেনগুপ্তের বাড়ির লোকেরা কথাবার্তা বলে ছেলে দেখার জন্য তাকে কাজে লাগায়। সেই সময় তার হাতে মিস্টার সেনগুপ্ত অর্থাৎ অতুল সেনগুপ্তের ছেলে শশধর সেনগুপ্তের সম্বন্ধ এসেছিল। এই কাজের জন্য সে মিসেস সেনগুপ্তের বাড়ি থেকে বেশ ভালো টাকাই পেয়েছে, বুঝতেই পারছো। মিস্টার সেনগুপ্তের বাড়ি থেকে ব্যাপারটা হয়তো তাড়াহুড়ো করতে চাইছিলেন, আর তার অন্যতম একটা কারণ ছিল মিসেস সেনগুপ্তকে দেখতে ছিল ডাক সাইটে সুন্দরী। আমি তার বাড়িতে তার ছবি দেখেছি, এমনকি মৃত অবস্থায়। তুমিও তো দেখেছো, তাই না? মৃত মানুষ সুন্দর না অসুন্দর সেটা খুব ভালো করে দেখার মতো মনোবৃত্তি আমার থাকে না ভাই। তবে এ কথা স্বীকার করতেই হবে, মিসেস সেনগুপ্তকে দেখতে বেশ ভালোই।
হ্যাঁ, এই কারণেই তাড়াহুড়ো করে মিস্টার সেনগুপ্তর বাড়ি থেকে সবাই বিয়ে দিয়েছিল। কিন্তু মিস্টার সেনগুপ্ত বুঝতে পেরেছিলেন এত সহজে ওই ছেলেটি তাকে ছেড়ে দেবে না, বিশেষ করে জেল খাটা আসামি সে। জেল থেকে বেরিয়ে এসেই সে মিসেস সেনগুপ্তের খোঁজ করে। প্রথমে হয়তো সে খুঁজে পায়নি। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি তার জেল থেকে বেরিয়ে আসার সময় এবং মিসেস সেনগুপ্তের বিয়ের সময়ের মধ্যে পার্থক্য মাত্র 3 দিনের। সে সপ্তাহ 2 মধ্যে খুঁজে পায় মিসেস সেনগুপ্তর বাড়ি। তারপর সেদিন সকালে সে রুমাকে দিয়ে দরজা খুলিয়ে এসে দেখে যায় মিসেস সেনগুপ্তকে বাড়ির ছাদে। মিসেস সেনগুপ্ত তাকে দেখে ভয় পান এবং রুমাকে বলেন, ও কাউকে ছাড়বে না, ও সবাইকে মারবে। একদম ঠিক। মিসেস সেনগুপ্ত জানতেন না, আর যাই হোক না কেন, সে কেন এত সহজে ওদের ছেড়ে দেবে না। তাই সে ভয়ে ভয়ে ছিল। কিন্তু এভাবে যে বাড়ির ভেতরে ঢুকে অপরাধী ওদের খুন করবে, সে কথা বোধহয় মিসেস সেনগুপ্ত স্বপ্নেও ভাবতে পারেন না। না হলে সে নিশ্চয়ই মিস্টার সেনগুপ্তকে সব কথা বলতো। আর এবার বুঝতে পারছো তো কেন মিসেস সেনগুপ্ত কাউকে ওই লোকটার ব্যাপারে বলেনি? এবার আমায় আর বলে দেওয়ার প্রয়োজন ছিল না। স্পষ্ট বুঝতে পারছিলাম তার ব্যাপারে বললে তো সমস্ত কিছুই খুলে বলতে হতো। মিস্টার সেনগুপ্তর চোখে নিজের অবস্থানটা বদলে যেত, যেটা তিনি চাইছিলেন না। হাসতে হাসতে রুদ্র বলল, মেয়ে মানুষের যতই অপরাধ থাক না কেন, সে সবসময় চায় কলঙ্কহীন হয়ে থাকতে, বুঝলে? তাই মিসেস সেনগুপ্ত আগের কোনো কথাই মিস্টার সেনগুপ্তকে বলেননি। এদিকে বিয়ের পর এত দূরে চলে এসেছেন নিজের বাড়ি থেকে, তিনি ভেবেছিলেন নিজের সমস্ত অতীত তার পিছনে ছেড়ে দেবে। আর এই কারণে দুই পরিবারের কেউই ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামায়নি। মিস্টার সেনগুপ্তর দাদা ব্যাপারটার খোঁজ পেয়ে বাড়িতে বলেন, তবে ততক্ষণে তো বিয়ে হয়ে গেছে, এসব নিয়ে ভেবে তো আর লাভ নেই। তাই সকলে ব্যাপারটা চাপা দিয়ে রেখেছিল। কিন্তু পাপ যে বাপ কেউ ছাড়ে না বৃশ্চিক। মিসেস সেনগুপ্ত যে ভুল করেছিলেন তার মাসুল মিসেস সেনগুপ্ত এবং মিস্টার সেনগুপ্ত দুজনকেই দিতে হলো। কিন্তু রুদ্র, সমস্ত ব্যাপার না হয় বুঝলাম, কিন্তু এই লোকটাকে ধরবে কি করে? আর দ্বিতীয় কথা হলো, লোকটা বন্ধ বাড়ির মধ্যে ঢুকলো কি করে? এখন প্রথমে তো ধরার কাজটাই আমাদের করতে হবে। লোকটার নিজস্ব বাড়িতে তাকে পাওয়া যায়নি। তার বাড়িতে তার বৃদ্ধা মা ছাড়া কেউ থাকে না। থানায় খোঁজ নিয়ে এবং যেখানে ছিল সেখানেও খোঁজ নিয়ে তার ব্যাপারে অনেক কিছুই জানা গেছে। লোকটা কিন্তু অন্য আসামিদের মতো খুব একটা উচ্ছৃঙ্খল কিংবা খুব বেশি রুক্ষ ধরনের নয়। তবে বাই প্রফেশন সে কিসের কাজ করতো জানো বৃশ্চিক? কিসের কাজ করত? রুদ্র এমনভাবে কথাটা আমায় বলল যেন উত্তরটা শুনে আমিও তার মতো হেসে ফেলব। লোকটা কাজ করত মাংসের দোকানে। সবসময় সে ধারালো বড় চপার জাতীয় অস্ত্র দিয়ে মাংস কাটত, হাড় কাটত, এমনকি মুরগির গলাও কাটত। তোর মনে আছে মৃতদেহ যেদিন পোস্টমর্টমে নিয়ে যাওয়া হয় সেদিন বেরিয়ে আসার সময় বাড়ির সামনে এক ভদ্রলোক বলেছিলেন, অপরাধী সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ এমনভাবে কারোর গলা কাটতে পারে না। অপরাধী নিশ্চয়ই বড় মাপের কেউ। তার কথা কিছুটা সত্যি হলেও আবার সবটা সত্যি নয়। তাহলে এবার অপরাধীকে ধরার জন্য কি ব্যবস্থা নিয়েছো আমাকে বলা যাবে কি? সে কথা তোমায় বলা যাবে না বৃশ্চিক, সে কথা তোমায় বলা যাবে না। অন্তত এখন তো আমি কিছুতেই বলতে পারবো না। বেশ কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে। এত তাড়াতাড়ি সে ঘরে ফিরবে বলে মনে হয় না। আর যে লকেটটা তুমি খুঁজে পেয়েছিলে? হ্যাঁ, ওটা তারই লকেট। ওই লোকটির নাম যোগেন হালদার। তার মা এবং জেলে তার সেলমেট করেছে। এই লকেটটি তারা তার গলাতেই দেখেছিল। তাই এদের দুজনের সাক্ষ্য থেকে খুব সহজেই প্রমাণ করা যাবে যে ও বাড়িতে এসেছিল। কিন্তু বাড়ির মধ্যে সে কিভাবে ঢুকলো সেটা আমি এখনো না বুঝতে পারছি না। সেটার জন্যই আমি এখনো অপেক্ষা করছি। আর অপেক্ষা করছি যোগেন হালদারের ধরা পড়ার জন্য। তবে মানিকবাবু যদি ভালোভাবে জাল পাততে পারেন সে নিশ্চয়ই ধরা পড়বে। রুদ্র ঠিক কি করতে চাইছিল তা আমি সত্যিই বুঝতে পারছিলাম না। তবে সে এখন আর কিছুই বলবে না। গোটা ব্যাপারটা একরকম সমাধান হয়ে গেছে। শুধু এখন অপরাধীকে ধরার পালা। আর কিভাবে সে বন্ধ ঘরের মধ্যে ঢুকলো সেটা জানা বাকি আছে। পরপর 3টে দিন আমরা অপেক্ষা করলাম। চতুর্থ দিনে থানা থেকে মানিকবাবুর ফোন আসতেই রুদ্র আর আমি বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। থানায় পৌঁছতেই
মানিকবাবু হাসি মুখে বললেন, রুদ্রপ্রিয় বাবু, আপনার বুদ্ধি কাজে লেগেছে। অপরাধীকে ধরা গেছে। যোগেন হালদার যে এত সহজে ধরা পড়বে তা কিন্তু আমরা ভাবতে পারিনি। কিন্তু আপনি কি করে বুঝলেন যে এই পথে কাজ হবে? অপরাধী অপরাধ করার পরে দুটো জায়গায় যায়। প্রথমত, তার যদি ভয় থাকে ধরা পড়ার, তাহলে সে অপরাধের জায়গার আশপাশে ঘুরে বেড়ায়। আর যদি তার ভয় না থাকে, তাহলে সে এমন একটা জায়গা খোঁজে যেখানে সে লুকাতে পারবে। যোগেন হালদারের পক্ষে দুটো জায়গা ছিল। প্রথমত, এলাকায় কোথাও লুকিয়ে থাকা, আর দ্বিতীয়ত যে দলের সঙ্গে সে ছিনতাই এবং চুরির কাজ করত সেই দলের সাহায্য নিয়ে। তবে আমি জানতাম যে যেখানেই থাকুক না কেন নিজের মায়ের খবর রাখবে। যোগেন হালদার যা করতো তার মায়ের জন্যই করত। তার মা অসুস্থ, তার চিকিৎসার জন্য বেশ কিছু টাকা প্রয়োজন ছিল। আপনি হয়তো জেনেছেন তার মায়ের ক্যান্সার হয়েছে। এই রোগের জন্য প্রতি মাসে বেশ কিছু টাকা প্রয়োজন হয়। তাই যোগেনকে বাধ্য হয়ে তার মুরগির ব্যবসার পাশাপাশি অসৎ পথে নামতে হয়েছিল। আমার মনে হয় মিসেস সেনগুপ্ত অর্থাৎ কাবেরী একথা জানতে পেরে যান। একটা মেয়ে জেনে শুনে এমনভাবে একজন অপরাধীর সঙ্গে তো সম্পর্কে আবদ্ধ হয়ে পড়তে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে যোগেন হালদার বাধ্য হয়েছিল বদলে যেতে। তাই হয়তো কাবেরী তাকে সময় দিতে চেয়েছিলেন, কিন্তু যখন সে ধরা পড়ল তখন আর কাবেরীর কাছে কোনো রাস্তা রইল না। তাকে বাধ্য হয়ে বাড়ির লোকের কথা মতো বিয়ে করতে হলো। তারপর যা হবার ছিল তাই হলো। কাবেরী ভেবেছিলেন বোধহয় যোগেন হালদার তাকে খুঁজে পাবে না, কিন্তু তাকে খুঁজে পাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার ছিল না, কারণ যোগেন হালদারেরও অনেক চেনাশোনা ছিল। যখন সে সেদিন রুমার সঙ্গে কথা বলে মিস্টার সেনগুপ্তের বাড়িতে নিশ্চিত হওয়ার জন্য গেল, সেদিনই ছাদে সে দেখতে পেয়েছিল কাবেরীকে। আর তারপরেই কিন্তু সে নিশ্চিত করে নিয়েছিল সে আক্রমণ করবে। এরপর সুযোগ বুঝে সে বাড়িতে ঢুকে দুজনকে খুন করল। কিন্তু যোগেন হালদার যে ঠিক ওভাবেই বাড়িতে ঢুকেছিল সে কথা আপনি কি করে জানলেন? যোগেন হালদার যদিও সে কথা স্বীকার করে নিয়েছে, তবে তার একটাই কথা ছিল, তার মায়ের চিকিৎসাটা যেন হয়। তার ফাঁসি হলেও তার আপত্তি নেই, কিন্তু তার মায়ের চিকিৎসাটা যেন। এদিকটা আপনি দেখতে পারবেন আশা করি। ইদানিং বিভিন্ন সংস্থা রয়েছে যারা ক্যান্সার রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে থাকে। তাদের সঙ্গে যোগাযোগ করলে তারাই সাহায্য করবে। বিশেষ করে গোটা ব্যাপারটা জানলে আশা করি করবেই। তবে যোগেন হালদার যে ওভাবে ঘরে ঢুকেছিল তা আমি বুঝতে পেরেছিলাম রুমার সঙ্গে আরও একবার কথা বলে। রুমার সঙ্গে কথা বলতে বলতে জেনেছিলাম সন্ধ্যের দিকে রুমা এবং মিসেস সেনগুপ্ত দোতলার ঘরে থাকে। যখন তারা একতলার ঘরে থাকে না সে সময় ঘরের দরজা সবসময় বন্ধ থাকে না, কারণ মিস্টার সেনগুপ্ত সন্ধ্যের একটু পরেই বাড়িতে আসেন এবং নিজের ঘরের দরজা সে সময় খোলা থাকে। মিস্টার সেনগুপ্ত বাড়িতে এলে তারপর সে চলে যায়। অর্থাৎ সেই সময় যে কেউ একটু চেষ্টা করলেই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারবে। আর পিছনের দিকে যে দরজাটা রয়েছে তার সামনে একটা ছোট্ট স্টোর রুম রয়েছে। সেই স্টোর রুমে কিন্তু সহজেই কেউ যায় না। মিস্টার সেনগুপ্ত মিসেস সেনগুপ্ত সেই রাতে আশা করি সন্ধ্যের পর আর স্টোর রুমে যাননি। সেখানে লুকিয়েছিল আমাদের নাটকের মাস্টার মাইন্ড যোগেন হালদার। তারপর সুযোগ বুঝে বাইরে বেরিয়ে আসে এবং ঘরের ভেজানো দরজা খুলে প্রথমে হত্যা করে মিসেস সেনগুপ্ত এবং তারপর হত্যা করে মিস্টার সেনগুপ্তকে। তার রাগ ছিল আসলে মিসেস সেনগুপ্তের উপরে, তাই তাকেই আগে সে হত্যা করেছিল। মিস্টার সেনগুপ্তের ঘুম গভীর, তাই সে সহজে কিছু বুঝতে পারেনি। আমি আগেই বলেছিলাম অপরাধী বাঁহাতি, আর যোগেন হালদার যে সমস্ত কাজ বাঁ হাতে করে সে কথা সকলেই জানে। এবার আশা করি সমস্ত কিছু জলের মতন পরিষ্কার হয়ে গেল। আপনার যদি প্রমাণের প্রয়োজন হয় তাহলে এই কাগজটা রাখুন। এর মধ্যে যোগেন হালদারের লকেট আছে, যেটা মৃতদের ঘর থেকেই পাওয়া গিয়েছিল। আপনাকে এই ব্যাপারটা আগেই জানানো উচিত ছিল মানিকবাবু। সেই জেলের রক্ষীরা এবং ওর সেলমেটও এই লকেটটা তার গলায় দেখেছে। তাছাড়া যোগেন হালদারের মা এবং কাবেরীর বাড়ির লোকেরাও এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে। মানিকবাবু লকেটটা হাতে নিয়ে বললেন, এই তো রুদ্রপ্রিয় বাবু, আপনি যে কিছু কিছু ব্যাপার আমার থেকে লুকিয়ে রাখেন এটাই আমার ঠিক ভালো লাগে না। বাকি সবই ঠিক আছে, তবে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। যোগেন হালদার নিজের মুখেই সমস্তটা স্বীকার করেছে। তবে দুটো খুনের জন্য তার ফাঁসি হবে, সে পথ থেকে তাকে বাঁচানো যাবে না কোনোভাবে। যোগেন হালদারের মায়ের ব্যাপারটা সত্যি দেখা প্রয়োজন। রুদ্র উঠে দাঁড়িয়ে বলল, আমার কাজ শেষ, আমি তাহলে চলি। যদি আবার প্রয়োজন হয় তাহলে সব সময় স্বাগতম। আমরা বেরিয়ে এলাম। পথে নেমে গাড়ি ধরার আগে রুদ্রকে বললাম, রুদ্র, যোগেন হালদার যে ও বাড়িতে কোনো একটা ফাঁকে ঢুকে লুকিয়েছিল সে কথাটা তুমি আগেই জানতে পেরেছিলে,
তাই না? সে কোনো কথা বলল না। একটা হাই তুলে আর মোড়া ভাঙতে ভাঙতে বলল, কতদিন ভালোভাবে ঘুমানো হয়নি, বুঝলে বৃশ্চিক? এবার বেশ ভালো করে ঘুমিয়ে নিতে হবে। আমিও এবার ওর মতো একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বললাম, তোমার এই স্বভাব কোনোদিনও বদলানোর নয়। শুনছিলেন দম্পতি হত্যা রহস্য। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম ঘোষ। মুখ্য ভূমিকায় সৌরভ সাহা, বর্ণালী, দিব্যেন্দু দাস, খুশি, সৌমিক এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ সৌভিক ফ্রম পিক্সেলেট। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি কাহিনীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।